যুক্তরাজ্যের অন্তর্গত দক্ষিণ আটলান্টিক মহাসাগরের একটি আগ্নেয়গিরির ক্রান্তীয় দ্বীপ সেন্ট হেলেনা। রোমান সম্রাজ্ঞী সেন্ট হেলেনার নামে দ্বীপটির নামকরণ করা হয়। দ্বীপটি দক্ষিণ পশ্চিম আফ্রিকার উপকূলের প্রায় 1950 কিলোমিটার এবং দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের উপকূলবর্তী শহর রিও ডি জেনেইরো থেকে 4000 কিলোমিটার পূর্বে অবস্থিত। 1502 সালে পর্তুগিজরা এটি আবিষ্কার করে। সে সময় দ্বীপটিতে কোনো বসতি ছিল না। এটি বিশ্বের অন্যতম প্রত্যন্ত একটি দ্বীপ। শতাব্দীর পর শতাব্দী ধরে এশিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে ইউরোপে জাহাজ চলাচলকারীদের যাত্রাবিরতির জন্য দ্বীপটি ব্যবহৃত হতো। একসময় ব্রিটিশরা এই দ্বীপে কয়েদিদের নির্বাসনে পাঠাতো। উপকূল থেকে অনেক দূরবর্তী হওয়ায় সেন্ট হেলেনা দ্বীপ ব্যবহৃত হতো প্রধান প্রধান বন্দীদের নির্বাসনের দ্বীপ হিসেবে। সুপ্রিয় দর্শক, তাহলে আর দেরি না করে আজকের আজব ফ্যাক্টসে জেনে নিই নির্বাসনের দ্বীপ সেন্ট হেলেনা সম্পর্কে। সেন্ট হেলেনা দ্বীপের উৎপত্তি হয়েছিল আগ্নেয়গিরি থেকে। বর্তমানে এই দ্বীপ ব্রিটিশদের নিয়ন্ত্রণে। ব্রিটিশদের নিয়ন্ত্রণে এরকম মোট 14টি এলাকা রয়েছে, যেগুলোকে বলা হয় ব্রিটিশ ওভারসিজ টেরিটরি বা বিওটি। এই অঞ্চলটিতে রয়েছে সেন্ট হেলেনা, অ্যাসেনসিয়ন দ্বীপ এবং তিস্তান দা কুনহা দ্বীপপুঞ্জ। পর্তুগিজ নাবিক জোয়া ডা নোভা ভারতবর্ষ থেকে স্বদেশে ফিরে যাবার পথে 1502 সালের 21শে মে এই দ্বীপ আবিষ্কার করেন। কাকতালীয়ভাবে 21শে মে হচ্ছে সম্রাট কনস্টান্টিন দ্য গ্রেটের মা হেলেনার জন্মদিন। নোভা তাই দ্বীপের নামকরণ করেন সেন্ট হেলেনা। এরপর এক সময় এই দ্বীপ চলে যায় ব্রিটিশদের নিয়ন্ত্রণে আর রয়ে যায় ব্রিটিশদের দ্বিতীয় সর্বোচ্চ পুরাতন উপনিবেশ হিসেবে। 6000 আফ্রিকান ওলন্দাজ বোয়ার আর রাজা দিনুজুলুর নির্বাসনের এই দ্বীপ একই সাথে ছিল আফ্রিকা থেকে পালিয়ে আসা দাসদের আশ্রয়স্থল। 1502 সালে যখন জোয়া ডা নোভা এই দ্বীপে তার জাহাজ ফেরান, লিপিবদ্ধ ইতিহাস অনুযায়ী সে জাহাজটি ছিল নির্জন সেন্ট হেলেনায় প্রথম জাহাজ। সেই জাহাজের একজন সদস্য ছিল ফার্নান্দো লোপেজ। জাহাজটি সেন্ট হেলেনা থেকে পর্তুগালে ফিরে যাবার পর কোনো এক বিবাদে বেচারা লোপেজের এক হাত আর একটি পা কেটে দেয় সেখানকার গভর্নর। অঙ্গহানির দুঃখে লোপেজ পর্তুগাল ত্যাগ করেন এবং 1515 সাল থেকে সেন্ট হেলেনায় গিয়ে নিভৃতে বসবাস শুরু করেন। ততদিনে অবশ্য এই দ্বীপের কথা সমগ্র পর্তুগাল চাউর হয়ে গেছে। শত শত বাণিজ্যিক জাহাজ তখন প্রতিদিনই এই দ্বীপে এসে ভিড়িয়ে যেত এর স্বাস্থ্যকর পরিবেশে কিছুটা সময় কাটাতে। তবে এত সবের মাঝে ফার্নান্দো লোপেজের নামই ইতিহাসে লিখিত হয়েছে সেন্ট হেলেনার প্রথম স্থায়ী অধিবাসী হিসেবে। 1588 সাল পর্যন্ত সেন্ট হেলেনা ছিল ব্রিটিশদের ধরাছোঁয়ার বাইরের এক গুপ্তস্থান। তবে তাদের কাছেও এই দ্বীপের তথ্য পৌঁছে গিয়েছিল ততদিনে। এরই মাঝে ব্রিটিশ নৌবাহিনীর কমান্ডার থমাস ক্যাভেন্ডিশ একটি পর্তুগিজ জাহাজ আটক করেন দক্ষিণ আটলান্টিক মহাসাগরীয় অঞ্চলে। ক্যাভেন্ডিশ সে জাহাজের নাবিকদের বাধ্য করেন সেন্ট হেলেনা নিয়ে যেতে, আর এতেই ক্যাভেন্ডিশ ইতিহাসের প্রথম ব্রিটিশ হিসেবে সেন্ট হেলেনা ভ্রমণ করে ফেলেন। তখনও ব্রিটিশরা সরাসরি এই দ্বীপে এসে উপনিবেশ স্থাপন করেনি। 1659 সালে ক্যাপ্টেন জন ডাটনের নেতৃত্বে একটি ব্রিটিশ নৌবহর এসে পৌঁছে সেন্ট হেলেনায় আর সাথে নিয়ে আসে দাস আর স্থায়ী কর্মচারী। শুরু হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিয়ন্ত্রণ। 1673 সালে ডাচরা ব্রিটিশদের আক্রমণ করলেও পরাজিত হয়ে ফিরে যায়। ডাচরা পরাজিত হয়ে ফিরে যাবার পর থেকে এই দ্বীপে ব্রিটিশদের একচেটিয়া নিয়ন্ত্রণ কায়েম হয়। বছর বছর তারা তাদের জনসংখ্যা বৃদ্ধি করতে থাকে এবং দ্বীপের জঙ্গলাকীর্ণ স্থানসমূহকে বসবাসযোগ্য করে তোলে। আর এসব কাজের জন্য আফ্রিকা থেকে শত শত দাস মুক্ত করে নিয়ে আসে ব্রিটিশরা। এ সময়ের উল্লেখযোগ্য একটি ঘটনা হচ্ছে জ্যোতির্বিদ এডমন্ড হেলির আগমন। তিনি এই দ্বীপে প্রায় বছরখানেক বসবাস করেন এবং একটি মান মন্দির প্রতিষ্ঠা করে তারকা পর্যবেক্ষণ করেন। 1750-এর পর থেকে প্রতিটি ব্রিটিশ পরিবার যারা এই দ্বীপে বেড়াতে আসতো সাথে করে নিয়ে আসতো একাধিক দাস। ফলে 70-এর দশকে এক জরিপে দেখা যায়
ব্রিটিশদের চেয়ে দাসের সংখ্যা প্রায় 3 গুণ হয়ে গেছে। 1792 সালে তাই এক রাজকীয় ডিক্রির মাধ্যমে সেন্ট হেলেনায় দাস নিয়ে যাওয়া নিষিদ্ধ করা হয়। তবে 1810-এর দিকে সেন্ট হেলেনায় শ্রমিকের অভাব দেখা দিলে চীনের কাছে শ্রমিক পাঠানোর অনুরোধ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। চীন থেকে প্রায় 3000-এর মতো শ্রমিক সেন্ট হেলেনায় আসে। 1815 সালে নেপোলিয়ন বোনাপার্টকে সেন্ট হেলেনায় নির্বাসনে পাঠায় ব্রিটিশ সরকার। এই দ্বীপেই 1821 সালে মৃত্যুবরণ করেন নেপোলিয়ন। তবে যতদিন তিনি ছিলেন, দ্বীপের নিরাপত্তা বাহিনী সর্বদা কড়া নজরদারি করত। এই সময়ে সেন্ট হেলেনায় প্রচুর পরিমাণে স্থানীয় গার্ড, ব্রিটিশ রেজিমেন্টাল সেনা এবং নৌবাহিনী জড়ো করা হয়। কেন্দ্রীয় ব্রিটিশ সরকার এ সময় নেপোলিয়নকে পাহারা দিতে অতিরিক্ত সৈন্যবাহিনীর খরচ বহন করতে রাজি হয় একটি বিশেষ শর্তে। শর্তটি হল, যতদিন নেপোলিয়ন সেখানে থাকছেন, কেন্দ্রীয় সরকার সেখানে সরাসরি হস্তক্ষেপ না করলেও নিজেদের গভর্নর নিয়োগ করবে। নেপোলিয়নের মৃত্যুর সাথে সাথে কেন্দ্রীয় সরকারের গভর্নরের কাজও শেষ হয়ে যায় সেন্ট হেলেনায়। তবে 1834 সালে এক রাজকীয় প্রজ্ঞাপন জারির মাধ্যমে সেন্ট হেলেনাকে সরাসরি ব্রিটিশ সরকারের অধীনে নিয়ে যায় ব্রিটেন। সে বছরই সেন্ট হেলেনায় প্রথম সরকারি ডাক্তার নিয়োগ দেয়া হয়, ডাক্তার জেমস বেরি, যাকে নিয়ে বিস্ময় প্রকাশ করেছিলেন স্বয়ং চার্লস ডারউইনও। কেন বিস্ময় প্রকাশ করেছিলেন সে কথায় পরে আসছে। তার আগে ডারউইনের বিগল ভ্রমণের কথা একটু স্মরণ করিয়ে দিই। বিগলে চড়ে যে ঐতিহাসিক সমুদ্রযাত্রা ডারউইন করেছিলেন, সে যাত্রার সাক্ষী এই সেন্ট হেলেনা দ্বীপও। 1836 সালে সেন্ট হেলেনায় ভিড়েছিলেন ডারউইনের বিগল। তখন জেমস ব্যারির চমৎকার চিকিৎসা পদ্ধতির প্রশংসা করেন তিনি। তবে কয়েক বছর পর বেরির মৃত্যুর পরে তার অন্তিম চিকিৎসা করতে গিয়ে জানা যায় যে তিনি আসলে পুরুষ নন, ছদ্মবেশী একজন মহিলা। সরকারের চিকিৎসা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা কোনো মহিলাকে সেন্ট হেলেনায় ডাক্তার হিসেবে পাঠাতে রাজি না হয় তিনি এই ছদ্মবেশ ধারণ করেছিলেন। 1840 সালে নেপোলিয়নের দেহবাশেষ সেন্ট হেলেনা থেকে ফ্রান্সে সরিয়ে নেওয়া হয়। এর পরের বছরই হাজারখানেক দাস আফ্রিকা থেকে পালিয়ে এই দ্বীপে একসাথে আবির্ভূত হলে নানা সমস্যার উদ্ভব হয়। বিশেষত দ্বীপের অর্থনীতি দুর্বল হতে শুরু করে। 1869 সালে সুয়েজ খাল চালু হলে সেন্ট হেলেনার অর্থনীতির কফিনে শেষ পেরেক যেন গাঁথা হয়ে যায়। আজকের বিশ্বের শরণার্থী ঢলের মতো সেন্ট হেলেনায়ও শরণার্থীদের ঢল নামে। তবে এই দ্বীপের উপর সরকারের সুনজর পুনরায় পড়ে রাজা দিনিজুলুর নির্বাসনের সাথে সাথে। জাহাজে করে সমগ্র বিশ্ব প্রদক্ষিণ করা জোশুয়া স্লোকাম এ সময় এই দ্বীপে এসেছিলেন। 1900 থেকে 1902 সালের মধ্যে সেন্ট হেলেনার অর্থনীতি আবার ঘুরে দাঁড়ায় প্রায় 6000 আফ্রিকান বোয়ার বন্দির নির্বাচনের মাধ্যমে। 1910-এর পর থেকে সেন্ট হেলেনার অর্থনীতি আবার ভেঙে পড়তে শুরু করে। এ সময় এই দ্বীপের অর্থনীতির একমাত্র নিয়ন্ত্রক ছিল তিসি রপ্তানি, যার বাজার মূল্য ছিল খুবই কম। 1966 সালে তিসি রপ্তানিও বন্ধ হয়ে যায়। গণহারে হেলেনাবাসীরা তখন অ্যাসেনসিয়ন বা অন্যান্য দ্বীপে কাজের খোঁজে চলে যেতে থাকে। সেন্ট হেলেনায় তখন প্রচণ্ড দারিদ্র্য দেখা দেয়। এর একটি বড় কারণ ছিল শিক্ষার অভাব। এ সমস্যার সমাধানে 1988 সালে সেখানে প্রতিষ্ঠা করা হয় প্রিন্স অ্যান্ড্রু হাই স্কুল। তাছাড়া সেন্ট হেলেনাবাসীর জন্য ব্রিটেনে গিয়ে উচ্চশিক্ষা অর্জনের পথও খুলে দেয় কেন্দ্রীয় সরকার। তবে সেন্ট হেলেনার গলার কাটা হয়ে বিঁধেছিল ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাক্ট 1981, যার দ্বারা ব্রিটেন নিয়ন্ত্রিত 14টি উপনিবেশের জনগণের ব্রিটিশ নাগরিকত্ব কেড়ে নিয়ে তাদেরকে ব্রিটেনের উপর নির্ভরশীল নাগরিক পরিচয় দেওয়া হয়। তবে হেলেনাবাসীর নিরন্তর প্রচেষ্টার পর 2002 সালে এই দ্বীপ আবিষ্কারের 500 বছর পূর্তিতে এর নাগরিকদের পুনরায় ব্রিটিশ নাগরিকত্ব দেয়া হয়। 7 মিলিয়ন বছর পূর্বে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকে সৃষ্টি হওয়া এই দ্বীপ এখন অর্থনীতিতে স্বয়ংসম্পূর্ণ। 122 বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপে বছরে 50,000-এর অধিক পর্যটক ভ্রমণ করে। সংখ্যাটা ছোট শোনালেও এই দ্বীপে কোনো পর্যটকই এক সপ্তাহের কম সময় নিয়ে বেড়াতে আসেন না। ফলে পর্যটন শিল্প ভীষণ চাঙ্গা সেন্ট হেলেনায়। আর এটি সম্ভব হয়েছে 2015 সালে ব্রিটিশ সরকারের
250 বিলিয়ন পাউন্ড খরচ করে এয়ারপোর্ট নির্মাণ করার পর বর্তমানে এই দ্বীপে 4,500 স্থায়ী অধিবাসী সহ বসবাস করছে প্রায় 7,000 মানুষ। রয়েছে নিজস্ব 2টি টিভি চ্যানেল, একটি ক্রিকেট স্টেডিয়াম এবং ক্রিকেট দল, আছে রেডিও চ্যানেল ও সংবাদপত্র, আরও আছে নিজস্ব জাহাজ আরএমএস সেন্ট হেলেনা। সেন্ট হেলেনা এয়ারপোর্টের নিজস্ব একটি বোয়িং বিমান আছে, একটি সরকারি ব্যাংক এবং নিজস্ব পুলিশ বাহিনী। কি নেই সাগরের বুকেই ছোট্ট একখানি ভূখণ্ডে? ইতিহাস, ঐতিহ্য আর মনোরম প্রাকৃতিক সৌন্দর্য মিলে সেন্ট হেলেনাকে করেছে অনন্য। আজকে এ পর্যন্ত। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন সবাই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারেন।